দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা জানেন যে প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত নেক্সাস টেলিভিশনে বিজি উইক নামে যে অনুষ্ঠানটি হয় সেখানে দেশে বিদেশে অর্থনীতির নানান খবর নিয়ে আমরা আলোচনা করি। আমরা এবার আলোচনা করব, আপনারা জানেন যে ডলারের দাম হঠাৎ করে সেন্ট্রাল ব্যাংক 7 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এটার প্রেক্ষিতে আবার একই সাথে ইন্টারেস্ট রেট বা সুদের হার বাজার ভিত্তিক অনেকটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেই দুইটার প্রেক্ষিতে আমাদের অর্থনীতিতে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন ইম্পোর্টেড পণ্যের দাম তো বাড়বেই, আবার ঋণ হয়তো মানুষ কম পাবে যেহেতু সুদের হার বেড়ে যাচ্ছে, এবং সেটা পেলেও একটু ব্যয়বহুল হবে। তার প্রেক্ষিতে অর্থনীতির নানান জায়গায় নানান রকম সমস্যা দেখা দিতে পারে, বা এটা অর্থনীতি ভালোও হতে পারে। সেইটি নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের মাঝে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও এবং এমডি সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আছে র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকেও স্বাগত জানাই। আমি মাহবুব ভাইকে দিয়ে শুরু করতে চাই। মাহবুব ভাই, বড় দুটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক গত বুধবার দিয়েছে। এই সিদ্ধান্তর প্রেক্ষিতে অর্থনীতিতে নানান ধরনের ইম্প্যাক্ট পড়বে। প্রথমত যদি আমি দেখি যে 7 টাকা ডলারের দাম বাড়লো, এটার কারণে আমাদের ইম্পোর্ট প্রাইস বেড়ে যাবে। সেটা যেমন গেল, এই ডলার তো সেন্ট্রাল ব্যাংক 10 টাকা থেকে 7 টাকা বাড়িয়ে 17 টাকা করেছে, কিন্তু ব্যাংকে কনজিউমার লেভেলে এটার প্রাইস ছিল 15-16 টাকা। সেটা কোথায় যায়, কীভাবে থাকবে? অর্থাৎ 7 টাকা তো 17 টাকা সেন্ট্রাল ব্যাংক 10-এর থেকে 17 করলো, কিন্তু ব্যাংক কি করবে সেটা যদি একটু বুঝে নেই। থ্যাংক ইউ। আসলে আরও একটা হয়েছিল, আমাদের যে রেপো রেটটাও 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যেহেতু কন্ট্রাকশন মনিটারি পলিসি চলছে, টাইটেনিং অফ দ্য লিকুইডিটি যেটা করার চেষ্টা করা হচ্ছে টু কার্ব ইনফ্লেশন, সেগুলো তো 3টা মোটামুটি মেজর ডিসিশন ছিল, আমরা দেখেছিলাম সেই দিন এসছে। যেটা আপনি বললেন ফরেন এক্সচেঞ্জের কথা বললেন, এটা আসলে আমরা যদি গত কয়েক মাস ধরে দেখি, যদিও ফর্মাল রেট ছিল এটা, কিন্তু ইনফর্মাল রেট কিন্তু ইভেন 120-2200 কিন্তু গেছিল ঈদের আগে, বিশেষ করে গত বছর শেষের দিকে। সো তখন কিন্তু বিভিন্ন ব্যাংক কিন্তু আপনার ওই রেটেই বিক্রি করেছে, 115, 17, 18, 20, 2200 এরকম বিক্রি করেছে। সো এই ওয়ে কিন্তু ধরেন নর্মাল যারা প্রাইভেট লেভেলে আছে, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এবং অন্য যারা আছে, সেখানে কিন্তু এটা অলরেডি পাস অন। সে কিন্তু ধরেন 118তে বা 20-এ কিন্তু ডলারটা কিনে কিন্তু ওইভাবে সেটেলমেন্টটা হয়েছে, এবং সেইভাবে কিন্তু তার কস্ট অফ প্রোডাকশনে কিন্তু ওইভাবে কিন্তু ওটা ক্যালকুলেটেড। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, যেমন ধরেন যেগুলো গভর্নমেন্ট সাপোর্টেড ছিল লাইক ফার্টিলাইজার, পেট্রোলিয়াম, সেখানে এটার ইম্প্যাক্টটা বেশি হবে। আর সেটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কি আপনারা তো স্ট্যাগার করে দিতে পারে অথবা একবারই হতে পারে, সেটা আমরা দেখতে। আমরা অবশ্যই ইন দ্য পাস্ট এটাও দেখেছি, দেখেন আমরা তেলের দাম কিন্তু এটাও দেখেছি যে 40-50% কিন্তু একদিনও বাড়ানো হয়েছে। আমরা অন্যখানে দেখছি, এবং দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যে স্টেপসটা নিচ্ছেন আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে সাবসিডিগুলো কমিয়ে আনতেছেন, কারণ এছাড়া অপশন নাই। এবং আপনার অর্থনীতিবিদ ডক্টর রাজ্জাক আমার পাশে আছেন, সবাই কিন্তু মোটামুটি একভাবে কথা বলছে যে আমরা যেখানে যাচ্ছি, আমরা যখন ধরেন মিডল ইনকাম কান্ট্রিতে 26-এ আমরা উইল গ্র্যাজুয়েট, দ্যাট 2041 অবজেক্টিভ হচ্ছে ডেভেলপ ইকোনমি হওয়ার, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ওন। সেখানে কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, এটা যেটা হচ্ছে, এটা একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ইনিশিয়ালি হবে। বাট যেটা আমরা 2004-এ যখন আপনার কারেন্সি কনভার্টেবল করা হয়েছিল, তখনও কিন্তু টাকা গট ডেপ্রিসিয়েটেড। তারপরে একটা সময় এসে কিন্তু এটা কিন্তু আবার অ্যাপ্রিসিয়েটও করেছে। আসলে যেটা হচ্ছে কি, এটা মার্কেট যদি ডিটারমাইন করে তাহলে কিন্তু ইজ মাচ বেটার। আপনি দেখেন আসলে এখন কেন হয়েছে, আমি একটু পিছনে যাই, 2011 থেকে 22-21 পর্যন্ত আমার ডিভ্যালুয়েশন হয়েছে বোধহয় 14% আমাদের কারেন্সি, হোয়ার এজ ইন্ডিয়ান কারেন্সি মুভ ফ্রম বোধহয় 42 থেকে 75-এ। আমরা কিন্তু একটা ফলস একটা প্রাইড নিয়েছিলাম, আমাদের কারেন্সি সো স্টেবল এইসব। তো ওখানে আসলে আমাদের আমি বলবো মূল এটা। আর এটা যেটা হচ্ছে যে ইন টার্মস অফ ইন্টারেস্ট যেটা বললেন, সেটারও ধরেন আমরা 2020 সালের এপ্রিলে কিন্তু ইন্টারেস্ট রেটটা আমরা পরে আসি। আমি একটু ডক্টর রাজ্জাক সাহেবের কাছে জানতে চাই, এই যে ডলারের প্রাইসটা বাড়লো, এইটা মাহবুব ভাই ঠিকই বলেছেন, হয়তো সরকারের
কেনাকাটায় বাইরের থেকে যেটা হবে ফুয়েল প্রাইস বা অন্য অন্য জায়গায়, সেখানে হয়তো প্রাইসটা কী হবে সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখি যে এ ধরনের ক্ষেত্রে ব্যবসায়ীরাও আসলে প্রাইসটা বাড়ায়, এবং যদি ফুয়েল প্রাইস একটু বাড়ে তার ইম্প্যাক্টটা গোটা ইকোনমিতে। এখন একটা মূল্যস্ফীতির বড় চাপ আছে, 9%-এর উপরে, প্রায় 10%-এর মধ্যে আছি গত 1.5-2 বছর ধরে। নতুন করে এইটা ইনফ্লেশনে কী ধরনের প্রেশার তৈরি করতে পারে বলে মনে হয় আপনার? হ্যাঁ, ধন্যবাদ প্রথমে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আমরা যে দামটা দেখলাম, বলেছেন মাহবুব ভাই চমৎকার করে, যে আসলে আগে ব্যবসায়ীরা যারা আমদানি করছিল তারা কেউ 110 টাকা করে আমদানি করতে পারছিল না, তারা 117-118 টাকায় করে করছিল। সুতরাং যদি ওইভাবে চিন্তা করেন, আমরা যদি দেখি যে ডলারের দাম আর যদি না বাড়ে, তাহলে আমদানিকারকদের দিক থেকে হয়তো আমরা দেখব না যে ওরকম মূল্যস্ফীতি হওয়ার কথা না সেরকম আর কি, যদি থাকে ডলার। কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে। একটি হচ্ছে যে সরকার যে আমদানিগুলো করে, আপনি দেখুন যে ফার্টিলাইজার সাবসিডি যেটা দেওয়া হয়, এখন যদি ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য সরকারকেও যদি সেই একই দামে ফার্টিলাইজার বাইরে থেকে এনে তারপর বিক্রি করতে হয়, তাহলে কিন্তু সেখানে দামটা বাড়বে আর কি। হ্যাঁ, সেটাকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটি ব্যাপারটা হচ্ছে যে ডলারের দাম যে এখন বাড়লো, এটা আমরা সবাই জানতাম যে এটা বাড়ার অনেকটা ইনএভিটেবল ছিল আর কি, যেটাকে আমরা বলি। কারণ হচ্ছে যে ক্রলিং পেগটা আগে চিন্তা করা হচ্ছিল, ক্রলিং পেগ কখন কাজ করে, মানে হচ্ছে আপনি অ্যালাউ করেন যে খানিকটা আমি মার্কেটে যেন এটা ওঠানামা করে, এটা তখন কাজ করবে যদি এমন হয় যে প্রকৃত যে মূল্য যেটা সেটার আশেপাশে যদি আপনি এটাকে ফিক্স করে রাখেন। এখন আমরা জানতাম যে আগে যে মার্কেটে যেটা বলা ছিল সেটা থাকবে না, তো সুতরাং তাই হলো আর কি, যে ইভেনচুয়াল এটাকে বাড়ানো হলো। এখন যেখান থেকে হবে, হয়তো যারা রপ্তানি করছেন তারা খানিকটা সুবিধা পাবেন, বিকজ তারা দেখবেন যে ইমিডিয়েটলি তারা ওই ডলার কনভার্ট করলে একটা বড় একটা ইনসেন্টিভ তাদেরকে যাবে। সেদিক থেকে কিন্তু পলিসিটা ঠিক আছে আমি মনে করি। কিন্তু এখন দেখুন, এরকম একটা সিচুয়েশন হতে পারতো যদি সরকারের লোকাল কারেন্সি যদি হাতে অনেক বেশি থাকতো, যেটাকে আমরা বলি যে আভ্যন্তরীণ উৎস থেকে তার যদি অনেক রাজস্ব থাকতো, তাহলে ডলারের দাম বাড়লে ইনফ্লেশন হলে সরকার কিন্তু করতো কি, ওই ভর্তুকিটা বাড়িয়ে, আমি বলছি না যে অ্যাক্রস দ্য বোর্ড না, হয়তো মনে করেন যারা খুবই দরকার, নিম্ন মধ্যবিত্ত আয়, কোনো কোনো ক্ষেত্রে ফার্টিলাইজারের উপরে, বা কিছু কিছু ক্ষেত্রে যারা জ্বালানি ব্যবহার করছেন তাদেরকে উনি সুবিধা দিতে পারতেন যদি আমার হাতে এনাফ রাজস্ব থাকতো। সরকারের সেই রাজস্বও নাই। কাজে যেটা একটা মানে শঙ্কার কারণ হচ্ছে যে ওই জায়গাগুলোতে হয়তো দামটা খানিকটা বাড়বে, হ্যাঁ, এবং সেটা কিন্তু এফেক্ট করবে। কিন্তু একটি আপনাকে বলি, দেখুন আমরা একটা যদি উন্মুক্ত ইকোনমির কথা আপনি চিন্তা করেন, সেখানে যেটা করে কি, তারা বিনিময় হারটাকে বাজার উপরে ছেড়ে দেয়, এবং অনেকটা বিনিময় হারের সঙ্গে কিন্তু আমদানি রপ্তানি কী হবে সেভাবে কিন্তু সামঞ্জস্য করা হয়। আমরা এখন কী করছি দেখুন, আমরা যেহেতু একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমরা বিনিময় হারকে যেমন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বা এটাকে বাজার উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, অন্যদিকে আমদানিকে কিন্তু আমরা যথেষ্ট মাত্রায় কিন্তু কম্প্রেস করে রেখেছি, তাই না? আমরা আমদানিটাকে কমিয়ে আনছি, কেন? বিকজ আমাদের যেহেতু রিজার্ভ নাই। সবসময় মনে রাখবেন, আমি যদি কোনোভাবে আমদানিকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করি আর্টিফিশিয়ালি, সেটাই কিন্তু যথেষ্ট আপনার ইকোনমিতে কিন্তু ইনফ্লেশন বাড়ানোর জন্য। আপনার কাছে এখানে ফিরবো। বিশেষত আমি জানতে চাই যে আমদানি আমরা হয়তো কিছুটা রেস্ট্রিক্টেড করেছি, আমদানি আমরা দেখিও যে সেটা যে আমদানি হয়েছে সেটার গ্রোথ কি অবস্থায় আছে বা কতটুকু নেগেটিভ গ্রোথও কিছু হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার যদি রপ্তানিতে গ্রোথ থাকে এবং একই সাথে যদি আমার ইকোনমিতে জিডিপির গ্রোথটাও হয়, তাহলে ওই আমদানি যে আগে যে বেশি বেশি আমদানি হতো, সেই আমদানিটা কি সঠিক আমদানি ছিল না এটা মুদ্রা পাচারের নামান্তর? মানে আমি সেটা একটু বুঝতে চাই। মানে আমার কাছে মনে হয়েছে যে গ্রোথটা যেহেতু ইকোনমিতে আছে এবং এক্সপোর্টের গ্রোথও আছে, আমদানি তো আমাদের একটা বড় অংশ ইম্পোর্টের জন্যই হয়, তো সেটা শুনবো। কিন্তু মাহবুব ভাইয়ের কাছে শুনতে চাই যে আমরা আগে দেখেছি যে অনেক ধরনের রেট, এখন একটু যে ইনফ্লেশনটা বলি, আর এটা এটা শুধুমাত্র এফএক্সের উপর ডিপেন্ড করে না, কিন্তু সাপ্লাইটা ইজ অলসো ইম্পর্টেন্ট। যারা সাপ্লাই করছেন, দেখা গেছে আমরা আগেও দেখেছি সরকার অনেক স্টেপস নিয়েছেন, ডিউটি কমিয়েছেন, জিরো ডিউটি করেছেন এসেনশিয়াল আইটেম, তারপর দেখে দাম কমে না। এখানে সাপ্লাই ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও কিন্তু সাপোর্ট করতে হবে। এটা পারফেক্ট ইকোনমিতে যেটা হয়, আমাদের তো আসলে
ইজ নট এ পারফেক্ট ইকোনমি। সেখানে বেসিক্স অফ ইকোনমিক্স 101 হচ্ছে যে মার্কেট চালাক, তুমি মার্কেটকে ছেড়ে দাও, একসময় এসে স্টেবিলিটি আসবে। কিন্তু এখানে ওই কাজটা হয় না, যার জন্য হয় কি, যদি সেন্ট্রাল ব্যাংক বা এখান থেকে কিছু করে আমরা মার্কেটের রিফ্লেকশন দেখতে পাই না। কারণটা হচ্ছে মার্কেটের অন্য যারা প্লেয়ার আছে, এটা তো একা তো না, একটা অনেকগুলো মিনিট স্টেক হোল্ডার, প্রত্যেকটা স্টেক হোল্ডার হ্যাভ টু ওয়ার্ক সেন্সিবলি, তখনই কিন্তু আপনি ডিজায়ার্ড ইম্প্যাক্টটা পাবেন। এখন এখানে হলো উনি বললেন যে আরে আগে তো আমি অফিসিয়াল ছিল 110 টাকা, আমি 17 টাকা করলো, আমি কিন্তু এটা এখন আমি যেহেতু 17 টাকা অফিসিয়াল হয়েছে আমি একটু বাড়ায় দিই। সো এই টেন্ডেন্সি থাকলে কিন্তু আসলে আপনি ডিজায়ার্ড আমি সেটাই বলছি যে যেটা বলছিলাম যে সেন্ট্রাল ব্যাংক 117 টাকা করলো, এইটা আমরা আগে যখন 110 টাকা ছিল আমি নিজে ডলার কিনেছি বা আমার পাসপোর্টে এন্ডোর্স করেছি, সেটা সেই ডলার ব্যাংক থেকে পেয়েছি 1500। ইয়েস। তো তখন ইম্পোর্টারের রেট একটা, এক্সপোর্টারের রেট একটা, 105 ডলারের রেট একটা, 105টা রেট ছিল। হ্যাঁ, তাহলে এখন কি এই যে যেখানে আমরা যাচ্ছি সেখানে কি একটা কাছাকাছি ভারসাম্য রেখে যাবে? এটা হোপফুলি এটা আশা করা হচ্ছে, যার জন্য ধরেন যে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট যেটা আছে সেটা আমরা যখন আলোচনা করেছি বাংলাদেশ ব্যাংকের সাথে, তারা বলেছে রাফলি 116.50 আসে। তো যদি রিয়াল 116.50 আসে সেই হিসাবে 117কে ওনারা মনে করেছেন। দে ওয়ান্টেড স্টেট ধরেন 18টা বোধহয় ট্রেডিং নেশনের সাথে করে এটা করা হয়। তো সেই হিসাবে কিন্তু মোটামুটি এর মধ্যে আছেন। একসময় কিন্তু আমরা রিয়ালের থেকে কম ছিলাম, এখন তো রিয়ালের কাছাকাছি। সো মোটামুটি উই আর ইন লাইন। এখন বাকিটা ডিপেন্ড করতেছে অন্যান্য যারা এই মার্কেটে প্লেয়ার আছেন তারা কীভাবে বিহেভ করবে। সেখানে কিন্তু ধরেন মিনিস্ট্রি অফ কমার্সের অনেক দায়িত্ব আছে, কিন্তু ওগুলি যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যাদের দায়িত্ব আছে, সব কিছু মিলিয়ে ঠিকমতো কাজ করে তাহলে হয়তো ওরকম বেশি কিছু আশা করছি হবে না। একটা স্লাইড ডেফিনেটলি হবে ফর দ্য টাইম বিং, তারপরে হয়তো আশা করছি ইনশাআল্লাহ। আপনি ধরেন ইন্টারব্যাংক, যেমন ইন্টারব্যাংক গত পরশুদিন কিন্তু প্রায় $72 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে, যেটা অনেক দিন কিন্তু ইন্টারব্যাংক অ্যাবসলুটলি ছিল না। সেন্ট্রাল ব্যাংক কিন্তু এবার ডিসিশন নিয়েছে মোটামুটি যে ইন্টারব্যাংক চালু হোক, এবং ওনারা চেষ্টা করবেন যে ওনারা আর সাপোর্ট প্রয়োজন হবে। কেন আমি তো যখন ইন্টারব্যাংক ছিল না বলে বারবার বাংলাদেশ ব্যাংকে যাচ্ছিলাম, এখন হয়তো আমার বাংলাদেশ ব্যাংকে যেতে হবে না। ইন্টারব্যাংক যদি এরকম আগের মতো অবস্থা চলে আসে, ইন্টারব্যাংক থেকে টাকা নিয়ে, তো এতে করে হবে কি মার্কেটটা কিন্তু ওভারঅল মার্কেটে কিন্তু তখন মার্কেট ড্রিভেন হয়ে যাবে, হুইচ ইজ বেসিক্যালি হোয়াট ইউ ওয়ান্ট। তখন দেখবেন আলটিমেটলি একটা স্টেবল একটা রেটে কিন্তু আমাকে পৌঁছাতে পারবো। আমরা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিতে চাই। সেটা হচ্ছে এইরকম যে আপনি আশা করছেন, কিন্তু আমি দেখি যে যদি সরকার সমস্ত সংস্থা কাজ করে, এবং আপনি বলছেন যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে অতি মুনাফা করা যে প্রবণতা আছে, বা আমরা কিছুটা সিন্ডিকেট বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখি, সেটাকে যদি করা যায়, কন্ট্রোল করা যায়, তাহলে এটা। কিন্তু আমার হিসাবটা একটু ভিন্ন, সেই হিসাবটা আপনার কাছ থেকে বুঝবো। সেটা হচ্ছে যে 85 টাকার থেকে ডলারটা বেড়ে 115 টাকা পর্যন্ত ছিল এই, এখন এটা বাংলাদেশ ব্যাংক বাড়ালো, তাহলে এখানেই কিন্তু 30-32% আমি দেখি যে ইনফ্লেশনে যোগ হয়েছে। এবং আমার ট্যাক্স রেট, এই দুইটা যোগ করার পরে আসলে সিন্ডিকেশন কতটা কাজ করেছে সেটা বোঝার ব্যাপার আছে। মিনিস্টার আমাকে মানে সাবেক কমার্স মিনিস্টার পার্লামেন্টে বলেওছেন এটা নিয়ে যে এনারা যদি করে, আমি এদেরকে তো করা যাবে না, যদি আজকে কিছু করা হয় সাপ্লাই চেইনটা। কিন্তু আমি দেখি যে ওখানেই আসলে ইনফ্লেশনটা হয়ে গেছে। আমরা ফিরবো সেই আলোচনা, তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত। বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ডলারের মূল্য বৃদ্ধির, মূল্যস্ফীতি ও অর্থনীতি নিয়ে। আমি বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আমি দেখি যে শুধুমাত্র ডলারের কারণেই 32% মানে যে সমস্ত ইম্পোর্টেড পণ্য তার দাম বেড়েছে। এবং সেই দামটা যদি আমি দেখি, এখন প্রশ্ন আসতে পারে আমি তো চালটা ওইরকম ইম্পোর্ট করিনি, কিংবা আমি তো করলাটা কিংবা আমি বরবটিটা বা পটলটা ইম্পোর্ট করিনি, ওটাতে কেন প্রাইস বাড়লো? আমার জবাব হচ্ছে যে ফুয়েলটা আমি কৃষকের উৎপাদনে লাগে চালে, সেটার দাম বেড়েছে। সে তো বা সে চালটা বিক্রি করে তো একটা ইম্পোর্টেড পণ্যও কিনতে পারে। তো ইনফ্লেশন এভাবেই পাস অন হয়েছে। এই ডলারের প্রাইসই আসলে সিন্ডিকেশন কিছু থাকতে পারে, কিন্তু খুব বেশি দেখি না। আবার কমার্স মিনিস্টার প্রতিমন্ত্রী এখন যিনি আছে, তিনি আমাকে নিজে ফোনে বলেছেন যে
চিনিতে 1 কেজি চিনিতে 49% ট্যাক্স ধরে, 49 টাকা, তাহলে আমি এটা কমাবো কি করে? ওইটা ধরার কারণে ট্যাক্সটা বাড়ে। এখন ডলারের প্রাইসটা বাড়াতে এনবিআর লাভবান হবে। আমি যে আমাদের টপিকটা রেখেছি সেটা হচ্ছে ডলারের প্রাইসের সঙ্গে মূল্যস্ফীতির একটা বড় যোগ আছে এবং সেটি কতটা ইম্প্যাক্ট পড়বে আপনি বলছিলেন, আপনি বললেন। না, এটা ঠিক না, অবশ্যই পড়বে, কিন্তু যেটা হচ্ছে যে আমি যেটা একটু বলেছি যে মূলত যারা আমাদের ব্যবসায়ী প্রাইভেট সেক্টরে আছেন তাদের কিন্তু আগে থেকে 117-18 কিনছিলেন। যেটা হয়েছে ওনার যখন ডিউটির সময় হতো যে প্রাইসটা সেটা হচ্ছে ফর্মাল রেটেই ওটা কস্ট এস্টিমেশন হয়েছে, সেইভাবে কিন্তু আপনার ডিউটিটা বা ট্যাক্স যেটা আসতো সেটা এআইটি আসতো, সেখানে কিন্তু বাড়বে, সেখানে বাড়বে। তো তার তো কিছুটা ইম্প্যাক্ট হবে, কিন্তু আমরা আশা করছি না যে এখন তো প্রায় 6.5% বেশি ডিভ্যালুয়েশন হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যেটা এখন প্রশ্ন উঠছে, অনেকে বলছেন অর্থনীতিবিদরা, ডক্টর রাজ্জাক এমন একজন, যে অনেকে কিন্তু বলছেন যে গভর্নমেন্ট নিডস টু র্যাশনালাইজ দ্যার ট্যাক্স স্ট্রাকচার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কেন আমরা হচ্ছে কি, আমরা দেখেন আমরা ডাইরেক্ট ট্যাক্স থেকে ইনডাইরেক্ট ট্যাক্স বেশি, বলে 3 গুণ বেশি। তো এইখানে কিন্তু আমাদের পুরো এগেইন ইমপারফেকশন। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্স কীভাবে বাড়াবে সেখানে যায়, আমরা যে ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে কিন্তু গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মানে আপনার রেভিনিউ জেনারেট করতে যাচ্ছে। তারপরও দেখেন আমার ট্যাক্স জিডিপি রেশিও 8-এর নিচে, ভেরি লো। তো এইখানে সরকারকে কিন্তু ট্যাক্স নেট বাড়াতে হবে, অন্য কাজগুলো আছে যেগুলো না করলে কিন্তু, যেটা ডক্টর রাজ্জাক বললেন, আমাদের আসলে ইন্টারনাল রেভিনিউ জেনারেশন ক্যাপাসিটি বাড়াতে হবে। ওটা করলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়। এখন ধরেন ডিভ্যালুয়েশন, এটা ডিভ্যালুয়েশন শুধুমাত্র ইনফ্লেশন না, গভর্নমেন্টের ডেট সার্ভিস ক্যাপাসিটি অলসো নিডস টু বি ইনক্রিজড। ওদের আছে $100 আগে যেটা আসতো 100 টাকা, সেটা এখন 117 টাকা হয়ে গেল কিন্তু। সো গভর্নমেন্টের কিন্তু ইন্টারনাল রেভিনিউ জেনারেশন যদি না বাড়ায় তাহলে কিন্তু পে করা ডিফিকাল্ট হবে। আর গভর্নমেন্ট এত অনেক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো আরও হয়তো শূন্য বলবো না, ভেরি লো। এসব প্রজেক্টে আসলে আমরা হয়তো এখন না নিলেও পারতাম। আপনার কাছে 2টি প্রশ্ন রেখে আমি রাজ্জাক ভাইকে যেতে চাই। প্রথম প্রশ্ন হলো, রাজ্জাক ভাই বলতে পারেন কলিং পেগ বলে যেটা চালু করছে, কোথায় প্র্যাকটিস আছে এবং আমরা সেই সব দেশ সেখানে সফলতা কতটুকু পাইছে? নিশ্চয়ই রাজ্জাক ভাইও সেটা বলবেন। আরেকটি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই যে ডলারের দাম বাড়ালো আমরা কোথায় কোথায় বেনিফিটেড হব, একটা হলো এক্সপোর্টে, আরেকটা হলো রেমিটেন্সে। আমি শুনি যে রেমিটেন্সটা এটাতে ইজি হবে কি না, কারণ হুন্ডিওয়ালা তো তার দাম আরও বাড়ায় দেবে, সেটা বলবেন। তবে আমি আপনাকে প্রশ্ন রেখে গেছিলাম, সেটা দিয়ে শুরু করতে চাই। যে আমি দেখি যে ইম্পোর্ট যে কমলো সেটার ফল ইকোনমিতে আমি দেখি না। ইকোনমিতে গ্রোথ কিন্তু আছে, IMF সর্বশেষ যেটা বলছে সেই 5.64 এরকম কাছাকাছি আছে। এতটা ইম্পোর্ট করলে তাহলে আমার মানে গ্রোথ বা এক্সপোর্টই যদি ধরি, ইম্পোর্ট তো আমার মূলত ইম্পোর্ট একটা বড় অংশ হচ্ছে এক্সপোর্ট হয়ে যায়, তো সেখানে তো আমার গ্রোথ আছে। আপনি কিভাবে দেখেন? না, প্রথমে আমি আপনার প্রথম প্রশ্নটা একটু জবাব দিই যে আগে যে আমরা আমদানি বেশি করতাম, হ্যাঁ, বা সেটা থেকে আমরা অনেক কমেছে, তখন আমদানি বেশি করার কারণ ছিল ইকোনমিতে ক্রাইসিস ছিল না। দেখুন আমদানি বেশি করার ফলে তখন কিন্তু আমরা মেগা প্রজেক্টের জন্য বড় একটা ইনভেস্টমেন্ট করতে হয়েছে। ইনভেস্টমেন্ট না করলে তো ইকোনমি বড় হবে না, এবং ইনভেস্টমেন্টের সঙ্গে ইম্পোর্টসের অনেক কিন্তু ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিকজ আমরা অনেক জিনিস দেশে তৈরি হয় না, আপনি যন্ত্রপাতি বলেন, র ম্যাটেরিয়ালস বলেন, এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি, কাজে ইম্পোর্টসটা লাগবে, এবং সেটা বাংলাদেশ ভালো করেছিল। সেটা কি আটকে গেছে? হ্যাঁ, আমি তো কোনো ইম্পোর্টে আটকে গেছে দেখি না। আপনি দেখেন, যদি আপনি খেয়াল করেন, প্রায় 30% মতো কিন্তু ইম্পোর্ট ফল করেছে আমদানি। এবং এইটা কিন্তু আমাদের ডোমেস্টিক যে প্রোডাকশন, আমি সেটাকে যদি বলি যে 30% ওভার প্রাইসড হয়ে পাচার হয়ে যেত, নট আপনি ইন টার্মস অফ যদি কোয়ান্টিটি আপনি চিন্তা করেন, এটা কিন্তু ফল করেছে, এবং যার ফলে যারা ডোমেস্টিক্যালি প্রোডাকশন করছে তাদের কিন্তু উৎপাদন ব্যাহত হয়েছে। আচ্ছা, এটা কিন্তু খানিকটা কিন্তু চিত্র কিন্তু এসেছে। আরও একটু বিতর্ক করি যে আমার ইম্পোর্টের একটা বড় কোম্পানি হলো ক্যাপিটাল মেশিনারি। আমি করোনার পরবর্তীতে যে পরিমাণ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করেছি এবং র মেটেরিয়ালস বিশেষত কটন যে পরিমাণ ইম্পোর্ট করছি, সেটা কি নতুন করে আমার ইকোনমিতে ওই জায়গা তৈরি হয়েছে নতুন করে এক্সপানশনে যাওয়া বা নতুন ইনভেস্টমেন্টের জায়গা? আসলে আমাদের কিন্তু এভিডেন্স আছে। আপনি যদি দেখেন যে গার্মেন্টস সেক্টরে যে আমরা ভালো যে গ্রোথ দেখেছি, আপনি বলেন বাংলাদেশে এতগুলো যে লেট সার্টিফাইড যে গার্মেন্ট ফ্যাক্টরি হয়েছে,
এগুলো কিন্তু আমরা দেখেছি, আমাদের সামনে কিন্তু হয়েছে। আপনি ইভেন রপ্তানি খাতের বাইরেও যদি দেখেন, সেখানে কিন্তু আমরা দেখেছি মডার্ন কিন্তু ফার্মস কিন্তু এসেছে বাংলাদেশে এবং তৈরি হচ্ছে। কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিং প্রসেসের কথা বলেন, আমি নাম বলতে চাই না, কিন্তু আপনারা জানেন যে বড় বড় কিন্তু এখন আমরা কিছু কিছু জায়গায় কিন্তু করেছি আর কি। হ্যাঁ, কাজে আমদানি সেখানে ভূমিকা ছিল। এখন আমরা আমাদের রিজার্ভ ক্রাইসিসের কারণে আমদানিটা কিন্তু যথেষ্ট মধ্যে ফল করেছে এবং এটা কিন্তু এখন আমরা দেখছি রিফ্লেক্টেড হচ্ছে। আপনি দেখেন গত কোয়ার্টারলি যে জিডিপি ডেটা এসেছে, এটা কিন্তু দেখাচ্ছে যে আমাদের জিডিপির গ্রোথ কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু স্লথ হয়েছে। তো সুতরাং ওভারঅল কিন্তু ইকোনমি কিন্তু একটা মানে হিট নিয়েছে। একটু যদি খেয়াল করেন, দেখুন আমরা দীর্ঘদিন যাবৎ বিনিময় হারটাকে বলেছেন মাহবুব ভাই, কিন্তু আমরা আটকে রেখেছিলাম। অন্য দেশগুলো কিন্তু সবাই কিন্তু তখন তাদের কারেন্সি কিন্তু সামঞ্জস্য করেছে। ইন্টারন্যাশনাল ট্রেড আমরা বলি, আপনার প্রকৃত বিনিময় হার কত হবে এটা দুটো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনার সঙ্গে যাদের সঙ্গে আপনি বিশ্ববাজারে প্রতিযোগিতা করবেন তাদের সঙ্গে ইনফ্লেশন রেটের কোনো তারতম্য আছে কিনা। যদি তারতম্য থাকে তাহলে দেশগুলো চেষ্টা করে তারা বিনিময় হারে গতি নামিয়ে দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আপনি যদি আমি বলি যে 2011 থেকে 2020 সালের মধ্যে আমরা তখন প্রায় ভিয়েতনাম, ইন্ডিয়া এদের কাছ থেকে কিন্তু প্রায় 60% তাদের তুলনায় আমাদের টাকা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, যেটার কিন্তু আপনারা ফল দেখেছেন যে আমাদের কিন্তু এক্সপোর্টের গ্রোথ আমরা 7-8-10% হলে কিন্তু আমরা সেলিব্রেট করেছি যে ভালো গ্রোথ হচ্ছে, কিন্তু বিশ্বের অন্যান্য ইকোনমি কিন্তু তখন কিন্তু অনেক বেশি তারা কিন্তু রপ্তানি করতে পেরেছে। বাংলাদেশে আমাদের পপুলেশন দেখেন 170 মিলিয়ন দেশ। পৃথিবীতে আমাদের মতো সাইজের যে দেশগুলো আছে তারা কেউই আমাদের মতো 50-60 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে না। এরা সবাই, পাকিস্তান বাদ দিলে সবাই কিন্তু 100 বিলিয়ন ডলারের উপরে কিন্তু তারা রপ্তানি করে। ভিয়েতনামের সাথে আমরা তুলনা করি 400 বিলিয়ন ডলার এক্সপোর্ট। মালয়েশিয়ার পপুলেশন কত? 31 মিলিয়ন, তারা রপ্তানি করে কত? 300 বিলিয়ন ডলার। সিঙ্গাপুর কথা বাদই দিলাম। আপনি দেখেন যাদের সাথে কম্পেয়ার করবেন তাদের কিন্তু সবার এক্সপোর্ট কিন্তু অনেক বেশি রেটে বেড়েছিল। ফলে ওই সব দেশগুলো কিন্তু ওরকম রিজার্ভ ক্রাইসিস কিন্তু হয় না। কিন্তু মোটা মালয়েশিয়ার ডং এর দামও অনেক অনেক, হ্যাঁ, কারণ আপনার যদি থাকে রিজার্ভ তাহলে তো ওইটা প্রবলেম হবে না। ইন্ডিয়া দেখুন, ইন্ডিয়াও কিন্তু গ্লোবাল এই ক্রাইসিসের মধ্যে ওদের কিন্তু এখনও প্রায় 10-11 মাসের ইম্পোর্ট করার কিন্তু মতো তাদের রিজার্ভ কিন্তু তাদের হাতে আছে। আচ্ছা, এটার সঙ্গে যেটা বুঝতে হবে যে বাংলাদেশে আর একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে কিন্তু রাজস্ব। আমরা রাজস্বের উপরে কি করি, আমরা পরোক্ষ করের উপরে বেশি নির্ভর করি। সেটা আসবো। হ্যাঁ, আমদানি খাতে আসছে। কলিং পেগ নিয়ে যদি আপনি কিছু বলেন, আমি মাহবুবের কাছে কলিং পেগ এবং একই সাথে এটাতে লাভ হবে কি সেটা বুঝবো। ক্রলিং পেগের ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আগেও ছিল, আমি এখনো বলতে চাই, কোথায় আপনি ক্রল করবেন সেটা যদি ভুল করে ডিফাইন করেন এটা কাজ করবে না। তো সুতরাং যদি বাংলাদেশ ব্যাংক মনে করে যে এখন তারা যে 117 মোটামুটি একটা মার্কেট রেট এবং এখানে থাকলে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই ঠিক থাকবে, তাহলে ঠিক থাকবে। কিন্তু যদি আমরা দেখি যে না, আসলে সেটাও ঠিক না, আসলে এটা অনেক বেশি হবে এবং অনেক দিন আমরা ডিভালুয়েশন করি নাই, তাহলে কিন্তু তখন দেখবো যে এটা চাপ বাড়বে এবং এখানে আমরা ধরে রাখতে পারবো না। পৃথিবীতে যে দেশগুলো ক্রলিং পেগ করেছে ওই ইয়েতে যাওয়ার আগে, মার্কেট ইকোনমিতে যাওয়ার আগে, ক্রলিং পেগের আসলে কিন্তু সাকসেসটা দেখা যায় না। দেখা যায় নাই বলেই তারা কিন্তু তাড়াতাড়ি তখন মার্কেট ইকোনমি থেকে যেতে চায়। কিন্তু এখানে করতে হলে হয় কি, জাম্পটা খুব বড় হয়। মানে আমি যদি মঞ্জুর আপনাকে বলতে পারি, দেখুন প্রথম কথা সিম্পল হতে চিন্তা করেন, আমাদের রিজার্ভ খুব কম। এই রিজার্ভ কম করতে হলে আপনি যদি বিনিময় হার দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে হারটাকে এমন একটা জায়গায় যেতে দিতে হবে যেন মার্কেট ফোর্স দ্বারা খানিকটা ডিমান্ড কমে আসে, আমদানি যেহেতু দ্রব্য এবং যে সেবা বলি সেটার, আবার অ্যাট দ্য সেম টাইম যেন আমরা রপ্তানি এবং রেমিটেন্সকে বাড়াতে পারি, যে আমরা যেন একটা নতুন একটা ভারসাম্য জায়গায় পৌঁছাতে পারি। আমাদের জন্য এটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে আবার যদি আপনি এটা করতে চান তাহলে একটা মূল্যস্ফীতির প্রেশার চমৎকার হবে। এখান থেকে কোনো সোজা ওয়ে আউট নেই। কেউ যদি বলে যে না, এটা খুব সহজে আমি প্রবলেমটাকে সলভ করতে পারবো, এটা যেহেতু আমাদের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা ছিল, যার ফলে কিন্তু এখান থেকে সহজে বের আসা যাবে না। একটা পেইন কিন্তু আমাদের থাকবে, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা নর্মালি দেখি যে 9 মাস থেকে 12 মাসের মধ্যে এটা কিন্তু অ্যাডজাস্টেড হয়। আপনার সামনে আমি উদাহরণ দিতে পারি, এই যে কোভিড পরবর্তীকালে কিন্তু পৃথিবীর অনেক দেশ কিন্তু মূল্যস্ফীতির চাপ তারা সইতে হয়েছে, ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের দেশভুক্ত, ইউকে, তারাও। সেক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু র্যাপিডলি তাদের কিন্তু ইন্টারেস্ট বাড়িয়েছে। সেটাতে আরেকটা ধরেন আমেরিকাতেও যদি বলি যে তারা যে পরিমাণ মানুষকে টাকা দিয়েছে, ভর্তুকি দিয়েছে, সেটা তো রিকভার করতে গিয়ে তাদের। আমি কিন্তু আপনাকে বলি, দেখুন আপনি একটা সাইড থেকে দেখলে হবে না, হ্যাঁ দিয়েছে তারা কোভিড সময়ে,
এইটাও কিন্তু একটা ইনফ্লেশনের প্রেশার তৈরি করেছে। তারপর সেটার জন্যই এখন তারপর দেখেন না, তারপর ওরা যখন ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো, যেটা আমরা পেপার পত্রিকায় দেখি না। আপনি জানেন না কত মানুষ তাদের ব্যবসা হারিয়েছে, কত মানুষ তাদের বাসাবাড়ি হারিয়েছে, বিকজ যে ইন্টারেস্ট রেটে তারা ব্যাংক থেকে লোন নিয়ে বাসাবাড়ি করেছিল, ব্যবসা বাণিজ্য করেছিল, তারা শোধ দিতে পারে নাই। সব জায়গায় রিফর্ম, সংস্কারের একটা পেইন আছে, কিন্তু ম্যাচিওর ইকোনমিগুলো তারা অনেকটা তাদের ফান্ডামেন্টালসগুলো খুব স্ট্রং থাকে, কাজে তারা দেখা যায় প্রবলেমটাকে 6 থেকে 9 মাসের মধ্যে তারা কিন্তু করতে পারে। আপনার কাছে আলোচনায়, তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ডলারের মূল্যের বৃদ্ধির যে মূল্যস্ফীতি এবং অর্থনীতি নিয়ে। বিরতির আগে ডক্টর রাজ্জাক সাহেব বলছিলেন, আমি একটু মাহবুব ভাইয়ের কাছে প্রশ্ন রেখে গেছিলাম, সেটা আগে একটু শুনে আসতে চাই। প্রথমত কলিং পেগের প্র্যাকটিসটা আমরা জানতে পাই না খুব, মেবি আর্জেন্টিনার কথা শুনি যে তারা ওখান থেকে সরে আসছে, ওটাও কোনো কাজ করে নাই। আমরা এখানে চালু করলাম, কিছুটা ব্যাখ্যা ডক্টর রাজ্জাক বলেছেন, আপনি যদি আর কিছু বলতে চান। আর আমি বুঝতে চাই যে আমাদের রেমিটেন্স এক্সপোর্টাররা কীভাবে উৎসাহিত হবে, কারণ এক্সপোর্টারের জায়গাটা, রেমিটারটা ঠিক আছে, কিন্তু এক্সপোর্ট, কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হলো আপনি বাড়াচ্ছেন যে পদ্ধতিতে টাকাটা আমাদের দেশে বলা হয় যে একটা বড় অংশ টাকা আসে অবৈধ পথে, তারাও প্রাইসটা বাড়ায় দেবে, সেটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা একটা বোঝার বিষয়। আর এক্সপোর্টারদের ক্ষেত্রে তাদের তো একটা সাবস্টিটিউট ইম্পোর্ট আছে, সো তাকে সেখানে বেশি দিয়ে আসতে হবে, যেটা তারা বারবার বলছিল যে আপনার কয়েকটা প্রাইস করে রাখছিলেন, তাতে করে তাদের এক্সপোর্টের রেট একটা, রেমিটেন্সের রেট একটা, এরকম নানান জায়গায় নানান সময় তারা অনেক দিন ধরে দাবি করে আসছিল যে একটা রেট করা, সেটা কতটুকু করা যাচ্ছে বা কী করা যাবে। প্রথমে ক্রলিং পেপার ডক্টর রাজা কিন্তু মোটামুটি বলে দিয়েছেন। এটা আসলে এখন যেমন যেটা 117 করা হয়েছে, এখন দেখা যাক মার্জিনটা বলা হয় না কত আপনার প্লাস মাইনাস হবে, সেটা নাই, সো সেই করিডোরটা বলা হয়নি, তো বলা হয়েছে এটা রিজনেবল রেটের মধ্যে রাখার জন্য। আমরা যেমন দেখেছি যে গত পরশু দিন যেটা হয়েছে 117.50 বিক্রি হয়েছে, 117 কিনেছে, তো এরকম একটা সর্ট অফ 50 পয়সা বা 1 টাকা পর্যন্ত হয়তো আমরা আগেও দেখেছি যখন বাই এবং সেলের মধ্যে 1 টাকার ডিফারেন্স ছিল, হয়তো এরকম একটা কিছু থাকবে, কারণ আমাদের এরকম দেওয়া হয়। এবং বলা হয়েছে যে যেখানে এই সমস্ত মার্জিন দিয়ে দেওয়া হয়েছে খুব একটা সাকসেসফুল হয়নি। ইনফ্যাক্ট ক্রলিং প্যাক যে খুব একটা সাকসেস স্টোরি যে আছে বিশ্বব্যাপী তা কিন্তু না, বাট এটা হচ্ছে স্টেপ ফরওয়ার্ড, একটা ফিক্সড রেট থেকে একটা মার্কেট ড্রিভেন করতে চাচ্ছেন এটাকে, সো একটা স্টেপ ফরওয়ার্ড। তো দেখি কি হয়, যেটা হয়েছে সমস্যা তো আগেই সৃষ্টি করেছি, এটা একটা স্ট্রাকচারাল ইস্যু ছিল, সময় লাগবে, 1 মাস লাগবে না, 2 মাস লাগবে না, 5 মাস লাগবে, সেটা সময় বলে দেবে। লেট আস সি, আমরা এটাকে অত বেশি কথা না বলে আমরা দেখি না, সময়ের সাথে সাথে আমরা দেখি এটা 117 হবে কিনা, আবার 118 হবে কিনা, কত এটাকে করে। এখন ব্যাপারটাও যেটা আমি বললাম, যেহেতু 116.55 ছিল রিয়ার, মোটামুটি ওটার কাছাকাছি ধরে করা হয়েছে। এবং মার্কেট যখন আমরা দেখেছিলাম রেমিটেন্সের রেটও কিন্তু দেখেছিলাম যে 117-16 এরকম ছিল। এখন কিছু লোক তো সুযোগ নেওয়ার চেষ্টা করবেই, এই সুযোগটা নেওয়ার চেষ্টা কতদিন করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, 2 দিন করবে না 4 দিন করবে। এখন ধরেন হুন্ডি সবসময় ছিল, হয়তো ইন দ্য রিসেন্ট পাস্ট হুন্ডির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছিলো, যেখানে আমি অনেকবার বলেছি এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সিস কিন্তু একটা বিরাট কাজ ছিল, এখানে সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক কিছু করতে পারবে না। এবং এরা কিন্তু কারা করছেন তারা আমরা অনেকে চিনিও, অনেক দিনের কথাবার্তা হয়েছে, সেখানে আমরা যদি আসলে কিছু করতে পারতাম হয়তো এটা এই লেভেলে যেত না। আগে কেমন ছিল, ইনফর্মাল থেকে ফর্মাল রেট ডিফার 1 টাকা 2 টাকা 3 টাকা এর বেশি হয় নাই। সো আমার কাছে যেটা মনে হয়, যেটা আমরা আশা করছি যে এইটা যেটা আসলো, আমরা তো 117 ঠিক আছে দিয়েছি, হয়তো 1-2 টাকার মধ্যে রাখতে পারলে আমি মনে করি তাতে করে কিন্তু মানুষের ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর এটা বাড়বে, টেন্ডেন্সিটা বাড়বে বলে আশা করি, আগে যেমনটা হয়েছিল সেটা আমরা আশা করছি। এক্সপোর্ট যেমন ধরেন, এক্সপোর্টাররা কিন্তু ভেরি হ্যাপি। এই রিসেন্ট পাসে যেমন ধরেন কিছু কিছু হাইকের জন্য ধরেন তেলের বলেন, গ্যাসের বলেন, বিভিন্ন ইউটিলিটি বাড়ানোর জন্য এক্সপোর্টারের যে প্লাস আপনার ওয়েজেস বাড়িয়েছে, যে হিটটা হয়েছিল সেটা আমি 2-1 কথা বলেছি। এই রিসেন্ট এই যে 60 টাকা বাড়লো, অনেক এক্সপোর্টার কিন্তু বলেছে এটা কিন্তু আমাদেরকে যে এটা হয়েছে সেটা কিন্তু মোটামুটি কিন্তু আমরা কাভার করে ফেলতে পারছি, সো দে উইল বি বেটার অফ ইন টার্মস অফ দ্যাট। আর এক্সপোর্টার মোটামুটি কিন্তু ন্যাচারালি হেজ থাকে, যেহেতু ওনারা যেটা ইম্পোর্ট করে সেটা কিন্তু ওনাদের এক্সপোর্ট প্রসেস থেকে যায়, সো এখানে খুব একটা বেশি ইম্প্যাক্ট হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ ওনারা বেনিফিটেড হবেন। একটা কথা যেটা আমি বলছেন ইম্পোর্ট এক্সপোর্টের কথা, যে দেখেন আমরা যে সাইজের ইকোনমি,
আমাদের সেই সাইজের ইকোনমিতে আমাদের কি ধরনের ইম্পোর্ট হওয়া উচিত। আমরা কিন্তু একসময় হয়তো কোভিডের পরে পেন্টআপ ডিমান্ডের জন্য $8-9 বিলিয়ন হয়েছিল, কিন্তু আমাদের 6-7 কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল। এখন যদি আপনি ঠিকমতো ইম্পোর্ট না করেন, আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, সেখানে কিন্তু আপনার একটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল যদি আপনি কমে যায়, তার মানে হচ্ছে একটা ফ্যাক্টরি তার ক্যাপাসিটি অপারেট করতে পারছে না। সো ইজ রিডিউস ইজ ক্যাপাসিটি। ইন দ্য প্রসেস কী হতে পারে, আপনার এমপ্লয়মেন্ট কাট হতে পারে। আবার অন দ্য আদার হ্যান্ড আপনি ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট না করেন, তাহলে কিন্তু আপনি এক্সপানশন করছেন না, এতে করে কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন না। সো আমাদের মতো দেশে যেখানে প্রতি বছর 4-5% নিয়ে থাকে আনএমপ্লয়মেন্ট রেট, এবং দেখা যাচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে মোস্টলি ইন দ্য ইনফর্মাল সেক্টর, হুইচ ইজ নট এ গুড সাইন। আমাদের ফর্মাল সেক্টরে কিন্তু এমপ্লয়মেন্ট এভাবে ক্রিয়েটেড হচ্ছে না, যেখানে প্রতি বছর 20 লক্ষ লোকের বেশি কিন্তু লেবার ফোর্সে জয়েন করছে। সেখানে এটা একটা স্টেপ হতে পারে, একটা টেম্পোরারি স্টেপ, যে ঠিক আছে আমি ইম্পোর্ট কমিয়ে আমি ট্রেড কারেন্ট অ্যাকাউন্টকে পজিটিভ করি। আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু নেগেটিভ, সিগনিফিকেন্টলি নেগেটিভ, আমাদের হিস্টোরিক্যালি কিন্তু কখনো ছিল না। এটা এখন আমাদের মূল সমস্যা। এখন যেটা বাংলাদেশ ব্যাংক আর গভর্নর সাহেব বলেন যে আমাদের এখন মূল কাজটা হচ্ছে কীভাবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টকে পজিটিভ করা যায়। ওয়ান অফ দ্য রিজনস কিন্তু ইন্টারেস্ট রেট, যে ডক্টর রাজাক বললেন, যেখানে sub-1 ছিল সেটা হ্যাজ গন বিয়ন্ড 5 সফর। তখন আমার জন্য যে সমস্ত কম্পোনেন্টগুলো আগে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে পজিটিভলি আপনার পজিটিভ একটা কি ক্রিয়েট করতো, সেটা কিন্তু করতে পারছে না, আমরা বড় করতে পারছি না বা আসছে না, বিকজ রেট ইজ ভেরি হাই। আমার কাস্টমারও বড় করছে না, আমরা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট বড় করছি না, কিন্তু বিকজ আমি তাহলে যে 3% আমার যোগ করতে হয় রিস্ক, দেখা যায় অ্যান্ড ডিভ্যালুয়েশন ধরে কিন্তু দেখা যায় যে রেট ইজ ভেরি হাই। এখন যেহেতু আবার ইন্টারেস্ট রেটটাকে ফ্লেক্সিবল করা হয়েছে, এখন দেখা যাক কি হয়। এবং ওইটা নিয়ে কথা বলবো, তবে তার আগে প্রফেসর রাজ্জাকের কাছে শুনতে চাই, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সেটা মানে শুরু করতে যাচ্ছিলেন যে এটার পরে যে ইম্পোর্ট ডিউটি বা সরকারের যে রাজস্ব আয়ের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখি যে 35% অফিসিয়ালি তারা বলে, 35% হচ্ছে আয়কর, ইনকাম ট্যাক্স, বাকিটা হচ্ছে ডিউটিস অ্যান্ড ভ্যাট। কিন্তু আসলে এইটার মধ্যেও হিডেন কিছু জায়গা আছে। একটা বিতর্ক আছে, আমার অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স যেটা নিয়ে নেয় সেটা কি ডিরেক্ট ট্যাক্স, বা ওইটার তো আমার অ্যাডজাস্টমেন্ট হয় না, আমাকে পে করে না, এগুলো ডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স, এগুলোও প্রশ্ন আছে। আপনি যদি বলেন যে এই যে ইম্পোর্ট ডিউটি বাইরে সরকারের কাছে কিন্তু আয়টা বাড়বে, কিন্তু এই আয় তো মানুষকে ভোগ করতে হবে, অর্থাৎ সেইখানে অ্যাডজাস্টমেন্টটার প্রয়োজন আছে নিশ্চয়ই। সেই বিষয়ে যদি বলেন। আমি তার আগে একটা জিনিস বলে তারপরে আপনার দুইটা প্রশ্ন উত্তর দিচ্ছে। প্রথমে দেখুন, রপ্তানির ক্ষেত্রে যেটা এখন হচ্ছে যে আমাদের এক্সপোর্টারও তো ইনসেন্টিভ পাচ্ছেন, যে 7 টাকা যে বাড়লো সেখান থেকেও তার খানিকটা সুবিধা হবে। আমরা না খানিকটা, আবার আমি বলবো যে খানিকটা আনফর্চুনেটও, কারণ হচ্ছে প্রথম কথা যে এখন যে বিশ্ব বাজারে দেখা যাচ্ছে যে গত 2 বছরের মধ্যে পোশাকের বাজারটা কিন্তু খানিকটা কেন যেন হঠাৎ করে কমে গিয়েছে। ক্যানাডাতে টোটাল ওরা $12 বিলিয়ন গার্মেন্ট ইম্পোর্ট করতো, ওটা দেখলাম যে এই বছর এটা $10 বিলিয়ন মতো হচ্ছে। তো যদি বিশ্ব বাজার যদি সংকোচন হয় আর আমি যদি রপ্তানি বাড়াতে চাই, ওটা কিন্তু খুব একটা ভালো সুযোগ না। কাজে ক্রাইসিসটা আমাদের এমন একটা সময় এসেছে যে যখন আমরা দেখছি যে বিশ্ববাজারে কোনো কারণে সামহাও মানে ক্লোদিং এর ডিমান্ডটা একটু কমতির দিকে মনে হচ্ছে। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আর আমরা যেহেতু একটা মাত্র পণ্যই তো রপ্তানি করি 85%, আমাদের যদি অন্য আরও যদি পণ্য থাকতো হয়তো আমাদের এক্সপোর্টাররা সেটা সুবিধা নিতে পারতো না। কাজে সেখানে কিন্তু ওই যে আমি এখন যে ডিভ্যালুয়েশন হচ্ছে, এক্সপোর্টারের যে বেনিফিট হচ্ছে না, আমি মনে করি যে খুবই অদূর ভবিষ্যতে আমাদের যে ব্যাপক আকারে রপ্তানি বাড়বে সেটা কিন্তু সম্ভাবনা কম। কাজে কিন্তু আমাদের এটাকে মনে রাখে 1 নম্বর। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি একটাকে বলেছেন যে এটার ডিভ্যালুয়েশনের যে হলো নতুন 117 টাকা, তার ফলে এনবিআর বেনিফিটেড হবে, তার হয়তো বেশি আমদানি কর আদায় করতে পারবে। সমস্যা হচ্ছে দেখুন, আমদানিটাকে আমরা এত কমিয়ে ফেলেছি, কম্প্রেসড ইম্পোর্ট সাইজ, তার মানে হচ্ছে যে খুব বেশি যদি আমদানি হচ্ছে না, ওরা কীভাবে তাহলে এখান থেকে রাজস্ব আদায় করবে, সেটা কিন্তু করতে পারবে না। তো সুতরাং 2 দিক থেকে কিন্তু আমাদের উপরে একটা চাপ তৈরি হয়েছে। এখন আমি আপনার পরের প্রশ্নটা যদি উত্তর দিতে পারি, যে আপনি যেগুলোকে বলেছেন, দেখুন এই যে ব্যাংকের ট্যাক্স কাটা হচ্ছে কিনা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এগুলো ধরেন সবই হচ্ছে আমি বলবো যে ছোটোখাটো ইস্যু, হ্যাঁ মৌলিক ইস্যু, কিন্তু এই ইস্যুসগুলো ওভারঅল যদি আপনি পিকচার চিন্তা করেন সেটা আমি বলছিলাম যে এগুলো সবই ইনডিরেক্ট ট্যাক্স এবং যেটার ইম্প্যাক্ট, হ্যাঁ আমি আপনাকে যেটা বলার চেষ্টা করতে, যদি আপনি ইকোনমিতে একটা যদি সিস্টেম ডেভেলপ করতে না পারেন,
তখন আপনি করেন কি অ্যাডহকিজমে চলে যান, অ্যাডহক বেসিসে। এবং এইটাকে বাংলাদেশে অনেক সময় আমরা বলার চেষ্টা করি কি ইনোভেটিভ সলিউশনস। যখন আপনার ফান্ডামেন্টালস উইক, যখন আপনার ফান্ডামেন্টালস কাজ করতেছে না, যখন আপনার স্ট্রাকচারাল প্রবলেম আছে, তখন কিন্তু আসলে এই ইনোভেশনগুলো কিন্তু কাজ হবে না। এটা কিন্তু তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজি অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজি অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ডলারের মূল্য বৃদ্ধির অর্থনীতি বা মূল্যস্ফীতি ও অর্থনীতি। সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে, বা আপনি বলতে শুরু করেছিলেন ইনফ্যাক্ট, যে আমরা একই সাথে যে ইন্টারেস্ট রেটটা বাজার ভিত্তিক করলাম সেটার কারণে ইকোনমিতে এক ধরনের ইম্প্যাক্ট তো আছে। আমি যেটা দেখি যে $1 প্রাইস বাড়ার কারণে বা ইম্পোর্টটাকে রেস্ট্রিক্টেড করার কারণে এক ধরনের স্ট্যাগফ্লেশন তৈরি হয়েছে, গ্রোথটাও হচ্ছে না, নতুন এমপ্লয়মেন্টও হচ্ছে না। তারপরে আপনারা এখন বাজার ভিত্তিক করে নিশ্চয়ই সুদের হারটা বেড়ে যাবে, এবং যেহেতু টাইট মনিটারি পলিসি আছে, নো ডাউট সেটা বাড়বে। আপনাদের কাছে আমি যতটুকু জানি যে ব্যাঙ্কগুলোর হাতে আসলে টাকা ওইভাবে নাই, ক্যাশ, কারণ সেন্ট্রাল ব্যাংক ডলার বিক্রি করছে, টাকা উঠে যাচ্ছে, নতুন করে যেহেতু বাড়ছে না ডলার, টাকা ছাপলায় নতুন করে ছাপা হচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট বরোয়িং হচ্ছে, সঞ্চয়পত্রে হচ্ছে না, কিন্তু ট্রেজারি বিলে হচ্ছে, ট্রেজারি বিলে এখন ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সব মিলায়ে একটা স্ট্যাগফ্লেশনের জায়গা আমি দেখি, তো ইন্টারেস্ট রেটটা সেটাকে আরও একটু ফুয়েল করবে, আপনি যদি বলেন। এখন দেখেন, আমরা যে গত যখন স্মার্ট ছিল এই শেষ পর্যন্ত, স্মার্ট ছিল 10.55, মার্জিন 3.7 পর্যন্ত গেছে, আবার 3-তে নামিয়ে আনা হয়েছে। তার 13.55 ছিল আপনার রেট অফ ইন্টারেস্ট আমরা চার্জ করতে পারতাম কাস্টমারদের ম্যাক্সিমাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু করতে পারিনি আমরা। 12 করেছি, 12.5 করেছি, হয়তো 13 করেছি, কিন্তু আর আপনি যদি এভারেজ যদি আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ইন্টারেস্ট রেটের এভারেজটা নেন, ইট ইজ বিলো 11%, যতদূর আমার মনে পড়ে। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু 13-র নিচে ছিলাম। সো আমার কাছে যেটা মনে হয় যে ধরেন এটা আমি আবার বলবো, যেমন করে বিনিময় হার, এটার কিন্তু হয়তো মাঝে একটু হয়তো উঠবে নামবে, একটা পর্যায়ে কিন্তু স্টেবল হবে। আপনি আশা করতে পারেন না কালকে এটা করা হয়েছে মানে আগামী পরশু দিনই একেবারে সব স্টেবল হবে। মার্কেট একটু হয়তো একটু সমস্যা আসছে, বাট বাংলাদেশ ব্যাংক কিন্তু এটাকে সুপারভাইজ করবে। একটা কিন্তু আপনার উপরে কিন্তু একটা নির্দেশ থাকবে যে আপনি কি নজরে থাকতেই হবে। এটা আগেও ছিল, সবসময় যখন ওপেন মার্কেট ছিল বিফোর এপ্রিল 2020, তখনও কিন্তু ছিল, এবং তখন মার্জিন কে কি ইন্টার, কারণ আমাদের কিন্তু প্রতি ইয়েতে কিন্তু আমাদেরকে আমাদের রেট ডিক্লেয়ার করতে হবে। আমাদের কিন্তু বলা হয়েছে যে এটা একটা আগে মিড রেট ছিল না, সেটা কিন্তু এখন চলে আসছে, এবং তার সাথে সাথে কিন্তু 1% প্লাস মাইনাস আমি করতে পারবো। এবং এটাও বলা হয়েছে কাস্টমারকে আমাকে জানাতে হবে কোনটা ফিক্সড রেট, কোনটা আপনার ফ্লেক্সিবল রেট, এবং আমি কীভাবে এটাকে আমি মুভ করাবো সেটা কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু সব কিছু করতে পারবো না। এবং তো সেইখানে আমার কাছে যেটা মনে হয়, এখানে আসলে আমাদের সবাইকে সেন্সিবলি অ্যাক্ট করতে হবে। আমি আবারও বুঝি, আগেও বলি, আমাদের সবাইকে একটা মানে সুযোগ পেয়েছি বলে আমি এখানে একটা যে একটা বিরাট প্রফিট মেকিং একটা অপরচুনিটি, সেটা কিন্তু হবে না। আর একটা কথা কি জানেন, সেটা হচ্ছে বাংলাদেশে যদি আপনি গ্রোথ দেখেন, মেজর গ্রোথটা কিন্তু আসছে যে হাই ইন্টারেস্ট রেজিম। আমরা যখন এটাকে ইন্টারেস্ট রেটে কমিয়ে এনেছি, তখন দেখেন আমরা এমপিএস এর টার্গেট ছিল, আমরা কিন্তু টার্গেট ফুলফিল করতে পারি নাই। রিসেন্টকালে 2-1 মাস করে তারপর কিন্তু আবার পড়ে গেছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট ইম্পোর্ট কম্প্রেস করা হয়েছিল। হ্যাঁ, আর সুতরাং এটা আমাদের একটু ওয়াচ করতে হবে। বাট আমাদের যেমন ধরেন খেয়াল রাখতে হবে ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন, এসএমই, অ্যাগ্রো, এখানে যেন আমরা একটু সেন্সিবল থাকি। যেগুলো ফোর্স লোন, আপনি উইলফুল ডিফল্ট করছেন বা আপনি উৎপাদন খাতে একটু আপনাদের উৎপাদন খাতে আমাদেরই করতে হবে। আমাদের এই ব্যাপারটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ইন্টারেস্ট আমরা কী, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু একেবারে নজরদারি করবে। তো আমার কাছে মনে হয় লেট আস ওয়াচ, আমরা এখানে খুব প্যানিকড হয়ে যাই না। একটা ধরেন মার্কেট ড্রিভেন ইকোনমি হওয়া ভালোও, কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে কি আপনাদের আলাদা দৃষ্টিভঙ্গি? কারণ এগ্রিকালচার আমি বুঝি যে এই সাম্প্রতিক ইকোনমিতে আমরা যে আমাদের খারাপ অবস্থা হলেও আমরা যে ভালোভাবে এখনো পর্যন্ত আছে সেটা অবশ্যই। সেই জন্য আমাদেরকে ওইখানেও বাংলাদেশ ব্যাংক বলেছে যে আপনারা এগুলো খেয়াল রাখবেন, মানে একেবারে উল্টাপাল্টা করার। আমরা যদি এমন ধরেন আবার রিফাইন্যান্সিং স্কিম আছে, ওটা তো উইল রিমেইন দেয়ার।
সো আমরা রিফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংক থেকে পাচ্ছি, সেটা তো আপনার ইন্টারেস্ট রেট ফিক্স করা আছে, কততে দিব, কত মার্জিন রাখতে পারবো। আর এখানেও ধরেন আমাদের একটা পর্যায়ে ধরেন আমরা যদি ইনসেন্সিবল হয়ে যায়, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক এসে আমার ধরবে, কেননা সেন্ট্রাল ব্যাংক কাছে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে ধরা আছে। সো আমার কাছে মনে হয় না যে আমরা কেউ ওইভাবে উল্টাপাল্টা ইন্টারেস্ট রেট আমরা চার্জ করবো টু দ্য কাস্টমার, সেটা না করাটাই ভালো হবে। আমি ডক্টর রাজ্জাকের কাছ থেকে শুনতে চাবো একই প্রশ্ন, যে একই সাথে ডলারের প্রাইস বাড়লো এবং ইন্টারেস্ট রেটটা অনেকটা বাজার ভিত্তিক করে দেওয়া হলো, নিশ্চিতভাবে বলা যায় ইন্টারেস্ট রেটটা বাড়বে, তাহলে একটা স্ট্যাগফ্লেশন বা কর্মবিমুখ অবস্থা এবং গ্রোথ থাকবে না, কর্মবিমুখ অবস্থা একটা জায়গা তৈরি হবে, ইনফ্লেশন, উচ্চ মূল্যস্ফীতি সব, সেটা কি আপনি কি মনে করেন বা কিভাবে এটা মোকাবেলা করা উচিত? জি, আমরা সমালোচনার বাইরে আগে আমি যে কথাটা বলে রাখতে চাই সেটা দেখুন, আমার কাছে মনে হচ্ছে প্রথমবারের মতো যে পলিসি মুভসগুলো আমরা দেখলাম, আমার কাছে এখন মনে হচ্ছে যে সবগুলা মিলিয়ে মোটামুটি ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য যে রেসিপি থাকা দরকার, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে পলিসিগুলো কনসিস্টেন্ট হয়েছে। এই প্রথমবারের মতো আমি এটা মনে করি, যেটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা ঠিক, তার মানে এই না যে এটা একদিনের মধ্যে সব কিছু সেটেল করবে, সেটা না। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি যে যদি ইকোনমিতে ইনফ্লেশন থাকে, আমরা যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে না পারি, এটা কিন্তু আমাদের সবগুলো ইন্ডিকেটর কিন্তু খারাপ করে ফেলবে। হ্যাঁ, কাজেই সেখান থেকে কিন্তু বের হতে হবে। এটা হচ্ছে সারা বিশ্বে হচ্ছে স্বীকৃত রূপ হচ্ছে সেটা। এই বছরের কাজেই আপনি যদি প্রশ্ন করেন যে না আমার গ্রোথ কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, আমি বলবো যে আসলে এই প্রশ্নটা করাটা আসলে অবান্তর। কারণ পলিসিগুলো ন্যায় হচ্ছে এখন এই কারণে যেন এগুলো যেন কম হয়। খেয়াল করুন, আমি ইন্টারেস্ট রেট বাড়াচ্ছি মানে কি, আমি টাকাটাকে মূল্যবান করার চেষ্টা করছি। কাজে কেউ যদি টাকাটা আমি ব্যাংকে রাখে, সেখান থেকে আমি যদি কিছুটা ইন্টারেস্ট বেশি পাই, সে একটা চেষ্টা। ইন্টারেস্ট রেট বাড়ানো মানে কি, বাড়ানো মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা খানিকটা কিন্তু ডিসকারেজ ফিল করবেন, সেটা ইকোনমি যেটা খারাপ ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, সেটা হবে। ইন্টারেস্ট রেট বাড়ানো মানে কি, মানে হচ্ছে যে তারাই ক্যাপিটালটা নেওয়ার চেষ্টা করবেন যারা মনে করবেন এটা আমি প্রোডাক্টিভলি ব্যবহার করতে পারবো। আমরা ক্যাপিটাল স্কেয়ার্স কান্ট্রি, আমরা যদি আর্টিফিশিয়াল যখন ইন্টারেস্টটাকে লো করি, তার পরিণাম আপনারা দেখেছেন কী হয়। সব জায়গা থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে, এই লোনগুলো বেসিক্যালি অনেকগুলো কিন্তু আনপ্রোডাক্টিভ খাতে কিন্তু গিয়েছে। ক্যাপিটাল স্কেয়ার্স কান্ট্রিতে আপনি যদি ক্যাপিটালকে যদি সহজলভ্য করেন, সেটার ফল কিন্তু ভালো হবে না, সেটা থাকবে। এখন এই যে বললাম যে রেসিপি হিসাবে ঠিক আছে, কিন্তু সামনে আমাদের কিন্তু আরও পথ পাড়ি দিতে হবে, এটা এক মাসের ব্যাপার না। কিন্তু সেই ক্ষেত্রে কতগুলো জায়গায় একটু কেয়ারফুলি আমাদেরকে করতে হবে। সরকারগুলো জানে, আমি দেখেছি যে ফার্টিলাইজারের ক্ষেত্রে সরকার একটা আসলে আন্তরিকতা আছে, তারা ফার্টিলাইজার সাবসিডি কন্টিনিউ করতে চায়, যেটা অ্যাগ্রিকালচারের সাপ্লাই সাইডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে যেগুলো মনে করেন যে আমি বলবো যে গ্রাম বা শহরের নিম্ন আয় ভিত্তিক মানুষের জীবিকার সঙ্গে জড়িত, সেই জায়গাগুলোতে যেন ক্যাপিটালের ফ্লোটা যেন না কমে, সেদিকেও যদি একটু আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা খানিকটা এটাকে ইয়ে করতে পারবো। দেখুন, আমি যেটা বলেছি, সংস্কার পৃথিবীর সব দেশেই অসম্ভব পেইনফুল, আমরা সেটা হয়তো ভালো করে খেয়াল করি না, এটা পৃথিবীর সব দেশের মধ্যে যায়। সংস্কার করতে হলে যেটা চিন্তা করতে হবে, সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা যেন অতিরিক্ত এটার কুফল ভোগ না করে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার সবসময় বলবো, সংস্কারটা যেন অ্যাডহক বেসিসে না করে, ও আচ্ছা করলাম তারপরে আমি আর কিছু করবো না, সেরকম না। বাংলাদেশে আমরা সবসময় সেটা করি, আমরা এটা কোনো সময় কাঠামোগত যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা চিন্তা করি। এখনও দেখুন আমরা আলোচনা করছি, এই আলোচনায় ওই রাজস্ব খাতে যে কী হচ্ছে না হচ্ছে, আপনি দেখবেন যে এটা অনেকটা খাপছাড়া একটা আলোচনা। ওনারা এখনও এটা ধরতে পারছেন না যে না, আমাদের রাজস্বের বেসটা বাড়ানো দরকার, রাজস্ব যদি না বাড়ে তাহলে অন্য ক্রাইসিসগুলো আমাদের সঙ্গে থাকবে। এই যে 110 টাকাতে 117 টাকা হলো, আপনি চিন্তা করেন সরকারকে তাহলে কত পরিমাণ এক্সট্রা টাকা তাকে ওই লোকাল রাজস্ব থেকে নিতে হবে তার শুধু লোন পরিশোধ করার জন্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আর আমরা আলোচনা করতে পারবো না, এই আলোচনা নিশ্চয়ই আর একদিন করা যাবে ভবিষ্যতে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক যেমনটি বলছিলেন, আসলে যে ডলারের মূল্য বৃদ্ধি বা বাজারের উপর সুদের হার নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়ার অর্থনীতি লম্বা সময়ে বা মধ্যমেয়াদে আমরা একটা সুফল পেতে পারি, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা বড় চাপের মধ্যে হয়তো পড়তে পারি। বিশেষত একটা মূল্যস্ফীতির চাপ, সেটা মানে উচ্চবিত্তের কাছে হয়তো পড়বে না, কিন্তু নিম্ন এবং মধ্যবিত্তর মধ্যে এই চাপটা আসবে, সেটাকে বহন করতেই হবে। কারণ দীর্ঘ সময়ের জন্য যদি অর্থনীতিতে একটা স্বস্তি আনতে চাই, তাহলে এই রিফর্মগুলো করতে হবে। এটা আমাদের দেশের অর্থনীতিবিদ এবং জ্ঞানী যারা অর্থনীতিশাস্ত্রে জ্ঞান রাখেন, তারা এই মতই প্রকাশ করেন বারবারই।
আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।